সরকারি গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের ফাইন্ডিংস অনুযায়ী যে তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে তাতে বলা হয়েছে কমপক্ষে 67% মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগের জন্য সাধারণ মানুষের ভেতরে একটা আগ্রহ এখন একদম সেটা অপেক্ষায় পরিণত হয়েছে এবং মানুষ চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে এই মুহূর্তে ফিরে আসুক। বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের মঞ্চ একেবারে তৈরি। তিনি ঘোষণাও করে দিয়েছেন দেশে ফেরার। শেখ হাসিনাকে কি এত ভয় পাচ্ছে বিএনপি সরকার? আর তাই কি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলিকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান? তাহলে কি দেশের গণমাধ্যমকে তিনিই ঠিক করে দেবেন যে বাংলাদেশে কোন খবর চলবে আর কোন খবর চালানো যাবে না? আপনি ক্ষমতায় আছেন, সেই ক্ষমতার যে চেয়ারটি এটি উল্টে গেছে। আপনি একটা ভালো ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। আপনি একটু পরেই ফকির হয়ে যাবেন, দেউলিয়া হয়ে যাবেন। আজকে এক অস্বাভাবিক কাণ্ড ঘটেছে বরিশালে। এই সময়ে যেখানে জয় বাংলা অথবা আওয়ামী লীগের নাম নিতেও অনেক বাঘা বাঘা নেতাকর্মীদের পাশাতে ঝোল ফিল হয়, কিন্তু সেই সময় আওয়ামী লীগের এক নেতাকে বা কর্মীকে গ্রেপ্তার করার কারণে পুলিশের হাত থেকে প্রকাশ্যে সেই কর্মীকে ছিনিয়ে নিয়ে গেছে আপনার একদল জনতা। তারা অবশ্যই আওয়ামীপন্থী জনতা বোঝাই যায়। 2026-এ একটা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ এই দেশের নাগরিক না। 14-তে কিন্তু বিএনপির লোকরা নির্বাচন কেন্দ্রে আসতে বাধা দিয়েছে, বোমা মেরেছে, অনেকে আগুন জ্বালিয়েছে। 2026-এ কিন্তু আওয়ামী লীগ কোনোখানে কাউকে ভোট দিতে বাধা দেয় নাই। এখন কি ফেসিবাদ কম হচ্ছে? এখন কি স্বৈরাচার কম হচ্ছে? 2026-এ একটা নির্বাচন হয়েছে, শুধু বিএনপি আর জামাত করেছে, আর অফিসিয়ালি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, আর আনঅফিসিয়ালি আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসাবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন যে তিনি 2026-এর মধ্যেই দেশে ফিরবেন, এবং যখন বাংলাদেশ জুড়ে, সারা দেশ জুড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের যেসব মিছিল চলছে, সকল পুলিশি বাধা, প্রশাসনিক বাধা, গ্রেফতার, মামলা উপেক্ষা করে সেসব ক্ষেত্রে ছাত্রলীগকে ভীষণ অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে, তখন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবারও সক্রিয় হয়ে উঠেছে এ খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই ছাত্রলীগ মুক্ত অবশ্য হয় নাই। মানে 2024-এর জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল, এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হলেও ছাত্রলীগ যে এভাবে উবে যায় নাই, এর মধ্যে যদিও বা শত শত হাজার হাজার শিক্ষার্থী স্ট্যাটাস বাতিল করা হয়েছে, ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের ডিগ্রি বাতিল করা হয়েছে, কিন্তু এরপরেও ছাত্রলীগকে ঠিক সারা বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে ধুয়ে মুছে ফেলা যায় নাই, ঠিক তেমনি ভাবেই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও যে ধুয়ে মুছে ফেলা যায় নাই ছাত্রলীগ থেকে, ছাত্রলীগের নেতা কর্মী সমর্থকদের থেকে, সেটা এ থেকেই বোঝা যাচ্ছে যে এখন আবারও এই আশঙ্কা আওয়ামী লীগ বিরোধী শিবিরে ভীষণভাবে দানা বেঁধে উঠেছে যে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সংগঠিত হয়ে পড়েছে। বিশেষ করে মে মাসের শুরুতে ছাত্রলীগ ব্যাপক যখন একটা প্রতিকূল সময়, তখন ঝটিকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুধু ঝটিকা মিছিল করেছে তাই নয়, এই বছর যেমনটা শুরু হয়েছে বা গত বছরের শেষ দিক থেকে আওয়ামী লীগ যেমনটা শুরু করেছে, মানে রীতিমতো ব্যানারে লেখা থাকে কোন নেতা কোথায় মিছিল করাচ্ছেন, কাদের অনুসারীরা এই মিছিল করছেন এবং কার আয়োজনে এগুলো হচ্ছে। ঠিক তেমনি ভাবে ওই যে মে মাসের 2 তারিখে যে মিছিলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত করে ছাত্রলীগ, সেটাতে ঢাবির স্যার এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ নেতৃত্ব দিয়েছিলেন। পরে কিন্তু নাসিফ এবং তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়, এবং এরপর 11 মে তাদের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডও মঞ্জুর করা হয়। কিন্তু এরপরই আবার 20 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ব্যানার নিয়ে অবস্থান নিয়েছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের প্রশিক্ষণ সম্পাদক টিএসআই জাওয়াদ এবং সূর্য সেন হল ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক। এরপর জুন মাসের 1 তারিখে এসে রীতিমতো ডাকসুর সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শিবলি সাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাজীব জামান, বিজয় 71 হলের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম বিজয়,
স্যার এফ রহমান হলের উপ সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন, হাজী মোহাম্মদ মহসিন হলের উপদপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকাজি উপস্থিত ছিলেন। একদম নাম ঠিকানা পদবি ধরে সেসব সেদিনই প্রকাশিত হয়ে যাওয়ার পরেই প্রশ্ন করেছিলাম, তার মানে ছাত্রলীগই এখন তাদের নাম মানে বীর দর্পে অবিচল থেকে সরবরাহ করছে সংবাদ মাধ্যমকে, তাদের পদ পদবি সহ জানান দিয়ে যে এরা এই হলে ছাত্রলীগ করেন, এরা মিছিল করছেন, এরা মৌন মিছিল করছেন, পারলে ঠেকা, মানে পরিস্থিতিটা ছাত্রলীগ ওই পর্যায়ে নিয়ে গেছেন। এরপর কিন্তু 5ই জুন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইমের নেতৃত্বে দুটো বাইকে 5 জন এসে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে ছাত্রলীগের ব্যানার টানান। প্রতিটি ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে, প্রতিটি ঘটনা ছবি সহ এসেছে, ভোরে হোক, দুপুরে হোক, সকালে হোক, বিকালে হোক, ঝটিকা মিছিল হোক, তার মানে এগুলো ছাত্রলীগই জানান দিতে চাইছে। এই পুরো পরিস্থিতিতে একরকমের যে নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ বিরোধী শিবির, সেটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সক্রিয় হয়ে গেছে, এই যে স্বীকারোক্তি, মানে এত প্রতিরোধ, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আছে ছাত্র শিবির, ছাত্র দল পর্যন্ত 2024 আগস্টের পর থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আনুষ্ঠানিকভাবে ঢুকতে পারে নাই, কমিটি ঘোষণা করতে পারে নাই। সেখানে ছাত্রলীগ রীতিমতো পদ পদবি ঘোষণা করে মানে কমিটি সক্রিয় রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, এটা স্বীকার করে নেওয়া যে কতটা কষ্টের এবং আতঙ্কের এবং শঙ্কার আওয়ামী লীগ বিরোধী শিবিরের জন্য, সেটা কিন্তু সহজেই অনুমেয়। তবু তাদেরকে এই যে স্বীকার করে নিতে হচ্ছে, কারণ শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রীতিমতো নাম পরিচয় দিয়ে ছাত্রলীগ মৌন মিছিল করেছে, দাঁড়িয়ে থেকেছে, মানববন্ধন করেছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সেটা ঘটেছে। এই অবস্থায় এখন কিভাবে গুপ্ত থেকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে, এই খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। তারা লিখছে ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এরপরে আপনি যদি ঢুকে মানে খবরটা পুরো পড়েন, আপনি বুঝবেন যে কোনো ছদ্মবেশে ছাত্রলীগ কাজ করছে না। আমার দেশ সহ আওয়ামী লীগ বিরোধী শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় যেসব শিক্ষার্থীরা, তাদের মধ্যেই ছাত্রলীগ দেখতে পাচ্ছেন, সেটা একটা দিক। অন্যদিকে এই যে ছাত্রলীগের পদ পদবীধারীরা মিছিলে বেরিয়ে আসছেন, মৌন মিছিলে বেরিয়ে আসছেন, সেটা আরেকটা দিক। কিন্তু এরা কেউই কোনো পক্ষই ঠিক সাদিক কায়েমদের মতো বা হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের মতো ছাত্রলীগের পদ নিয়ে ছাত্র শিবিরের রাজনীতি করছিলেন ভেতরে ভেতরে, এর কোনো খবর এটার মধ্যে নাই। মানে এখন এদের কেউ ছাত্র শিবিরে গুপ্ত রাজনীতি করে করে ছাত্রলীগের রাজনীতির প্রসার ঘটাচ্ছেন, এমন গোপন রাজনীতির কোনো খবর আমার দেশ পত্রিকার ভেতরে না থাকলেও তাদের শিরোনাম তারা করেছে ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এমনকি প্রায় 1 বছর আগে হয়ে যাওয়া ডাকসু নির্বাচনে নাকি ছাত্রলীগের দেওয়া প্যানেল ছিল, তারা বলছে যে শামীম হোসেন নামে যে ভিপি প্রার্থী আর যে জিএস প্রার্থী আরাফাত চৌধুরী, তাদের যে স্বতন্ত্র প্যানেলটা, এটা নাকি মূলত ছাত্রলীগের প্যানেল ছিল। এরকম করে নানা জনকে তারা এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করছেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আবারও ডাকসু নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, যদি নির্বাচনটা হতে না পারে, হতে নাও দেওয়া হয়, তাহলে ওই যে সাদিক কায়েম ফারহাদদের যে ডাকসু প্যানেল, সেই নির্বাচিত প্যানেলের ক্ষমতা যখন প্রায় শেষ হতে চলেছে, তখন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সক্রিয় হয়ে উঠেছে বলা, এবং যত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে শিবিরের বাইরে যারাই সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, তাদেরকেই ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করার বিষয়টা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এখন এই যে খবরটিতে আমার দেশ বলছে যে পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় জুলাই বিপ্লবের মাধ্যমে হলভিত্তিক দখল এবং দৃশ্যমান শক্তি প্রদর্শনের রাজনীতিতে ছাত্রলীগের পতন হলেও সংগঠনটির নেতাকর্মীদের বড় একটা অংশ এখনো ক্যাম্পাসগুলোয় সক্রিয়। ওই যে বলছিলাম, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আশঙ্কা না, আসলে সকল ক্যাম্পাসেই এই নমুনা, এই ইঙ্গিত পেতে শুরু করেছেন এরা। পত্রিকাটি বলছে ছাত্রলীগের এই নেতাকর্মীরা সরাসরি সংগঠনের ব্যানার ব্যবহার না করে ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিগ্রাম গ্রুপ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য ছাত্র সংগঠনের ছত্র ছায়ায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। মানে কিন্তু কোনোভাবেই মানে যখন ছাত্রলীগ কোনো এককালে করতেন, কিংবা হয়তো ছাত্রলীগকে ভোট দিয়ে থাকতে পারেন বা মনে মনে ছাত্রলীগ, এসব বিবেচনায় যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রত্ব, ডিগ্রি সব বাতিল হচ্ছে, তখন প্রকাশ্যে ছাত্রলীগ করার উপায়টা কি? কাজেই তারা টেলিগ্রাম গ্রুপে, ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ করছেন, সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখন আমার দেশ বলছে অনুসন্ধানে জানা গেছে প্রকাশ্য ও গোপন দুটো অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। একাংশ ক্যাম্পাসের ভেতরে এবং অন্য অংশ ক্যাম্পাসের বাইরে সক্রিয়। ক্যাম্পাস ভিত্তিক অংশটি মূলত তথ্য আদান প্রদান ও সমন্বয়ের দায়িত্ব পালন করছে। এরপর সক্রিয় যেভাবে নিষিদ্ধ সংগঠনটি, এ বিষয়ে তথ্য দিতে গিয়ে আমার দেশ পত্রিকা লিখছে যে ক্যাম্পাসের আশপাশে আজিমপুর, জাংখারপুল, ধানমন্ডি, হাজারিবাগ, মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর এলাকায় গোপনে অবস্থান করছেন সংগঠনটির সিংহভাগ নেতাকর্মী। তারাই ঝটিকা মিছিল ও পোস্টারিং সহ বিভিন্ন কার্যক্রম
কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। আরে ছাত্রলীগ তো মাসের পর মাস ধরে ব্যানার দিয়ে তাদের নেতাদের নাম দিয়ে মানে মাস্ক ছাড়া, তারপর মিছিলে কারা কারা অংশগ্রহণকারী ছিলেন সেসবের বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠিয়ে তারপর ভিডিও ছবি প্রকাশ করে এই মিছিল করছেন। কাজেই সেটাকেই বা ছদ্মবেশে বলি কি করে, সেটা নিয়ে নিশ্চিতভাবেই প্রশ্ন জাগে। এরপরে আমার দেশ পত্রিকা মনে করাচ্ছে যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার বেড়েছে, যে তারা 2রা মে ঝটিকা মিছিল করেছে, তারা 20শে মে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল করেছে, তারপর 1লা জুন ডাকসুর সামনে দাঁড়িয়েছে, 5ই জুন জহুরুল হক হলে তোফায়েল আহমেদের ব্যানার লাগিয়েছে। এসব কিছু মনে করিয়ে দিয়ে তারা বলছে গত ডাকসু নির্বাচনেও গোপনে প্যানেল দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। মানে যখন ডাকসু নির্বাচন হয়েছে সারা ক্যাম্পাস ছাত্র শিবিরের পূর্ণ দখলে, ছাত্র দল পর্যন্ত ওই ডাকসু নির্বাচনের সময়ও মন মতো হলে হলে প্রচারণা চালাতে না পেরে, ভোটের দিনও ভোটারদের কাছে যেতে না পেরে কেমন ক্ষেপে উঠেছিল তো আপনাদের মনে আছে। মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ভিসিকে গিয়ে তখন ছাত্রদল সভাপতি এবং নেতৃবৃন্দ টেবিল চাপড়ে বলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা শিবির প্রশাসন ঘোষণা করতে চান। তো সেই অবস্থায় নাকি ওই সময়ে 2025 সালের ডাকসু নির্বাচনেও নাকি ছাত্রলীগ প্যানেল দিয়ে ফেলেছিল এবং হল সংসদ নির্বাচনগুলোতে এখন আমার দেশ সহ মানে ছাত্র শিবির, আওয়ামী লীগ বিরোধী শক্তি নানা জনকে এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করে ফেলেছেন। তারা বলছেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের পক্ষে সূর্য সেন হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আয়ান আব্দুল্লাহ নির্বাচন করেছেন, গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোহাম্মদ রিয়াজ প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ সভাপতি ছিলেন 15ই জুলাই সেই মাজহারুল কবির শয়নের অনুসারী। এরপর পত্রিকাটি বলছে যে এছাড়াও ডাকসু নির্বাচনে ইশাখা বাসরুটের সাবেক সভাপতি রাজিন হোসেন, সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহ এরাও যে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন, এরা নাকি সবাই ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচন করেছেন এবং তারা তথ্য বিশ্লেষণে বের করে এনেছেন যে এই আবিদ আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আগে ছাত্রলীগের কট্টর অনুসারী ছিলেন। আরে হাসনাত আব্দুল্লাহ সার্জিসরাও তো কট্টর অনুসারী ছিলেন। ছদ্মবেশের কথা খুঁজতে গিয়ে তারা বলছে যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছোট ছোট বৈঠকের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠনটি। অনুসন্ধানে জানা গেছে যে আবিদ আব্দুল্লাহ নামে তাদের ছাত্রলীগ বলে সন্দেহ যেই শিক্ষার্থীকে, সেই শিক্ষার্থী নেক্সট জেন বাংলাদেশ নামে একটা সামাজিক সংগঠন তৈরির চেষ্টা করছেন এবং এই ক্যাম্পাসে ছাত্রলীগের যে অংশটি তৎপর, এরা কেউ সাংস্কৃতিক সংগঠন, কেউ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কিংবা অরাজনৈতিক ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব তৈরির চেষ্টা করছেন। দেখেন ছাত্রলীগ কখনো বলে নাই তারা ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে গেছে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনাম তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এখনো সক্রিয় অবস্থান আছে, তাদের নেতা কর্মী শিক্ষার্থীরা এখনো সক্রিয় আছেন, তারা ছাত্রলীগের রাজনীতিতেই বিশ্বাস করেন এবং দিনে অন্তত 100 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীর সাথেও তাদের কথা হয়। এমন কথাও একবার ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ইনাম আমার সঙ্গে সাক্ষাৎকারই বলেছেন। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও বা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা তো তারা কখনোই বলে নাই, বা পৃথিবীর কোথাও সংগঠনকে নিষিদ্ধ করলেই এমন ঘটনা ঘটিয়ে ফেলা যায় না। কাজেই এখন ছাত্রলীগ বিরোধী শিবির, আওয়ামী লীগ বিরোধী শিবির যতই দেখছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ সংগঠিত হয়ে উঠছে এবং সেটা টের পাওয়া শুরু করেছে, তখন নিশ্চিতভাবে তাদের সংখ্যা বাড়ছে। যেটা বলছিলাম এর আগেও আমি এই সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো গতকালকের প্রতিবেদনে সরকারি গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের ফাইন্ডিংস অনুযায়ী যে তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে তাতে বলা হয়েছে কমপক্ষে 67% মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগের জন্য সাধারণ মানুষের ভেতরে একটা আগ্রহ এখন একদম সেটা অপেক্ষায় পরিণত হয়েছে এবং মানুষ চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে এই মুহূর্তে ফিরে আসুক। এই পিলে চমকানো তথ্যে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন যে আওয়ামী লীগের উপরে সরকারি প্রশাসন যন্ত্রের নির্যাতন কিন্তু বিগত দিনের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। বিএনপির কিছু নীতি নির্ধারক মনে করেছিলেন যে নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তাদের যে সমর্থক রয়েছে তাদের সবাইকে দাবিয়ে রাখা যাবে, কিন্তু সময়ের সাথে সাথে প্রমাণিত হয়েছে এর ফলে আওয়ামী লীগকে তো দাবানো যায়নি, বরং প্রতিদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য যারা অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছেন তাদের মিছিল কিন্তু দীর্ঘতর হচ্ছে এবং মানুষ আওয়ামী লীগের প্রতি আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সহানুভূতিশীল। এবং জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17ই মে বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফিরে আসার পর থেকেই আজ অবধি আবার মনে হয় যে সেই 81 সালের 17ই মের ওই পরপর সময়টা বাদ দিলে আজকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার শীর্ষে শেখ হাসিনা অবস্থান করছেন। তো মানুষ আওয়ামী লীগকে ফিরে চায়, এর পাশাপাশি মানুষ শেখ হাসিনাকেও ফিরে পেতে চায়। বাংলাদেশ এমন একটা ফেইল্ড স্টেট হবার দিকে যাচ্ছে, এমন একটা মিস গভর্নেন্স হচ্ছে যে মানুষ এখন প্রতিটি পদে পদে শেখ হাসিনার অভাব অনুভব করছে এবং তারাই বলছে যে শেখ হাসিনার আমলে কোনটা ভালো ছিল, কোনটা কেমন ছিল এবং বর্তমান আমলে কি অবস্থা।
সো এই রিপোর্টটা পাওয়ার পরে সরকারি মহল থেকে এখন মনে করা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে এইভাবে হার্ড লাইনে গিয়ে সরকার আসলে কিছু অর্জন করছে না, বরং সরকার অনেক কিছু লস করছে, মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বাড়ছে। সরকারের কোনো কোনো নীতি নির্ধারক পরামর্শ দিয়েছেন যে সরকারের উচিত হবে আওয়ামী লীগ এবং তার কর্মী সমর্থকদের উপরে হার্ড লাইনে না গিয়ে বরং সফট লাইনে যাওয়া। তো আগামী দিনই বলে দেবে যে আসলে কোন পথে সরকার যাচ্ছে, কারণ বিএনপির মধ্যে কিন্তু অনেকগুলো উপদল আছে। এখন আবার লন্ডন গ্রুপ খুব শক্তিশালী শোনা যায়। এই লন্ডন গ্রুপ আবার আবার গণমাধ্যমে এসেছে যে সিন্ডিকেট করে চাঁদাবাজি হচ্ছে, মানে বিভিন্ন ইস্যুতে সিন্ডিকেট করা হচ্ছে এবং লুটপাট চাঁদাবাজি সবকিছুতেই বিএনপির এই সিন্ডিকেটিজম চলছে। তো এর মধ্যে আওয়ামী লীগের উপর সফট হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সিনিয়র নীতি নির্ধারকদের পক্ষ থেকে। আমরা আগামী দিনে সেটা দেখতে পাবো যে সরকার আসলেই কি সফট লাইনে যাচ্ছে নাকি হার্ড লাইনে যাচ্ছে। এবারে আমি গত দুদিনের রূপান্তরের সত্যের দুটো পর্ব নিয়ে একটু কথা বলতে চাই। আমি পরশুদিন বলেছিলাম যে জাপানি একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছে এবং সেখানে তারা মেট্রো রেলে যে ভাঙচুর, স্টেশন ভাঙচুর, অযত্ন অবহেলা এসব বিষয় নিয়ে কথা বলেছে। তো অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কি ওই বৈঠকের সময় উপস্থিত ছিলেন কিনা, এটা কিন্তু আমি শুনি। কিন্তু আমি অনেক বৈঠকের গোপন খবর আমি আমার এই রূপান্তরের সত্যে ফাঁস করেছি এবং অধিকাংশই কিন্তু সত্য হয়েছে। অ্যান্ড ইট স্টার্টস ফ্রম সেই লন্ডনে 2025 সালের 13ই জুন যে একান্ত বৈঠক হয়েছিল ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, সেই বৈঠকের কথাও কিন্তু আমি ফাঁস করেছিলাম। তো এবার জাপানি দল মূলত তাদের এই যে মেট্রো রেল কেন্দ্রিক অসন্তোষটা তারা সরকারকে জানিয়েছিল এবং ডক্টর ইউনূসের আমলে আমরা কিন্তু দেখেছি যে জাইকা বা জাপান সরকার বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বিশেষ করে উন্নয়ন সহযোগিতার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি। তো সেটি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করার পরে আমরা দেখেছি যে আজকের এই ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি কর্মকর্তারা, এমনকি আমাদের যে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তিনি নিজে মিরপুরের মেট্রো রেল স্টেশনে গেছেন, যেটি জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে জঙ্গিরা ধ্বংস করেছিল। সেই স্টেশন তদারক করতে গিয়েছেন। তিনি দিয়াবাড়িতে গিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে তারা জানতো না দিয়াবাড়িতেও জঙ্গিরা 4টি গাড়ি পুড়িয়ে দিয়েছিল যেগুলো মেট্রো রেল সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতো। এবং যে যে অভিযোগ তারা জানিয়েছিল প্রত্যেকটা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং এটা এই ইঙ্গিতই দেয় যে সরকার এই জাপানি জাইকা এবং ওই প্রতিনিধি দলের এই ক্ষোভটাকে গুরুত্বের সাথে নিয়েছে এবং এই সরকারি কর্মকর্তা ইনক্লুডিং দ্য মিনিস্টার তাদের এই তৎপরতাই কিন্তু প্রমাণ করে যে তারা এই মেট্রো রেলের ব্যাপারে এখন সিরিয়াস। কারণ এই মেট্রো রেলে কোরবানির ঈদের আগে আপনারা দেখেছেন যে গরুর হাট বসেছে, অবহেলা অযত্ন এগুলো কিন্তু আমরা নিয়মিত মিডিয়ায় দেখেছি। তো সেই বিষয়টাও দেখেছি। আরেকটি বিষয় যেটা গতকাল আমি বলেছিলাম যে আরাকান আর্মির যিনি প্রধান তিনি গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে কঠোর গোপনীয়তার মধ্যে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমার একটা দুঃখ যে আমি নিজে মিডিয়ার লোক ছিলাম না, মিডিয়ার সাথে আমার সবসময় একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজকে বাংলাদেশের মিডিয়াটা কোথায় নেমেছে? এই তথ্যগুলো যদি রূপান্তরের সত্যের মধ্য দিয়ে আমি বলতে পারি, তাহলে বাংলাদেশের গণমাধ্যম কেন বলতে পারে না? কেন তারা বলতে পারেনি যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন? অথচ আমি বলেছি গতকাল, আজকে থাইল্যান্ড এবং মিয়ানমারের অধিকাংশ গণমাধ্যমে এটি অন্যতম প্রধান শিরোনাম হয়েছে যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে বর্তমানে বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করছে। এবং আপনারা দেখেছেন, আমি বলেছি আমি ইউটিউবে সেই ভিডিও ফুটেজ দেখাতে পারি না, কারণ ইউটিউবের গাইডলাইনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার কিভাবে বোম্বিং করেছে এবং সেই বোম্বিংয়ে গতকাল আমি বলেছি যে 9 জন জঙ্গি মারা গেছে এবং অসংখ্য আহত হয়েছে। এই যখন কথা হচ্ছে তখন গতকাল রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থল মাইন বিস্ফোরণ হয়েছে। আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে যে বেশ কিছু স্থল মাইন পুঁতে রাখা হয়েছে।